আমরা জারণ বিজারণের গত ক্লাসে অঙ্ক আমরা আয়রনের ভর নির্ণয়, আয়রনে কতটুকু ভেজাল আছে, এই টাইপের অঙ্কগুলো আমরা করেছি। তো আজকে আমরা করবো হচ্ছে তোমার হচ্ছে যে তোমার আহ, একটা জারণ বিজারণের অঙ্কে জারক বা বিজারক পদার্থের যে কোনো একটার আয়তন ঘনমাত্রা উভয় দেওয়া থাকে, অপর একটার ঘনমাত্রা বা আয়তন একটা দেওয়া থাকে। পরবর্তীতে যেটার যে কোনো একটা টপিক যখন মিস থাকে সেইটার ঘনমাত্রা বা আয়তন কিভাবে বের করা হয় সেই টাইপের অঙ্ক। তো সেই টাইপের অঙ্কের অন্যতম একটা অঙ্ক হচ্ছে আমরা এইটা দেখো, লঘু সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 20 মিলি 0.003 মোলার H2O2 দ্রবণকে সম্পূর্ণ জারিত করতে 10 মিলি তোমার পটাশিয়াম পারম্যাঙ্গনেট প্রয়োজন হলে পটাশিয়াম পারম্যাঙ্গনেটের ঘনমাত্রা নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, খেয়াল করো। আর এই অঙ্কগুলো অনেক সহজ, তবে অনেকেই ভুল করে কি জানো? কোথায় ভুল করে আছে V1S1 = V2S2, এই করতে গিয়ে মারাত্মক ভুল করে ফেলে। কারণ কি, ওয়ান কোনটা ধরবে, টু কোনটা ধরবে, এর সাথে ও চলে যায়, এর ভিতরে চলে যাচ্ছে, লেজে কাপড়ের অবস্থায় যায়। আমি তোমাদের একটা সহজ টেকনিক শিখাচ্ছি, এটা করবা। দুইটা টেকনিকই করা যায়। একটা হচ্ছে তোমার এরকম যে VOSO, আর বলতে ভলিউম অফ অক্সিডাইজিং এজেন্ট, এটা বলে অক্সিডাইজিং এজেন্ট আবার কি, জারক। আর ভি অফ রিডিউসিং এজেন্ট মানে বিজারক। তো এমসিকিউতে তোমাদের এইটা হয়তো দিতে পারে, এমসিকিউতে এমন হয়তো টপিক থাকতে পারে যে যান বিজারণের মানে তোমার একটা আয়তন বা ঘনমাত্রা বের করার জন্য কোন নিয়মটা ফলো করে, এই সূত্র দিয়ে করা হয়। ভি অফ অক্সিডাইজিং এজেন্ট এস অফ অক্সিডাইজিং এজেন্ট, ভি অফ রিডিউসিং এজেন্ট এস অফ রিডিউসিং এজেন্ট, এন অফ নাম্বার অফ অক্সিডাইজিং এজেন্ট নাম্বার অফ রিডিউসিং এজেন্ট, এই সূত্রের সাহায্যে করা যায়। কিন্তু এর থেকে আর একটা সহজ আছে, মানে যেটা দিলে পারে একদম পানির মতন, একদম মাখনের মতন লাগবে। দেখো কিভাবে, আমরা প্রথমে অ্যাটলিস্ট বিক্রিয়াটা করে ফেলি। কার কার বিক্রিয়া? লঘু সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে তোমার আছে কি মানে হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গনেটের বিক্রিয়া। অর্থাৎ আমরা লিখবো, তোমরা এই জায়গাটায় লিখবা H2O2 কে, কারণ এটা হচ্ছে বিজারক, এই ভদ্রলোক বিজারক, এ হচ্ছে জারক। এইটাকে অম্লীয় অম্লীয় কে MnO4 দ্বারা জারিত করার আণবিক সমীকরণ নিম্নরূপ। আণবিক সমীকরণ নিম্নরূপ। খেয়াল করো, আমরা এইটা দিয়ে করতে পারি, কিন্তু তোমাদের গুলাই যেতে পারে। আমি ওই রিক্সে গেলাম না, নো রিক্স নো গেইন। কিভাবে দেখো, আমরা প্রথমে আগে সমীকরণটা লিখে নিই। তাহলে H2O2 এর সাথে পটাশিয়াম পারম্যাঙ্গনেট, KMnO4 এর সাথে H2SO4। এটা সেই ব্যতিক্রমধর্মী জারণ বিজারণে। আমরা জারণ বিজারণের যে লেকচারগুলো দেওয়া ছিল ওইটাই তোমরা দেখবা যে আছে হাইড্রোজেন পারঅক্সাইড, এখানে 5টা লাগে, এটা 2টা লাগে, এটা আছে 8টা লাগে, এটা 5O2 লাগে, প্লাস আছে MnSO4 লাগে, প্লাস আছে তৈরি হয়ে যাবে আমাদের 8H2O, আর অল টাইম পটাশিয়াম সালফেট। ঝামেলা শেষ। সমতা বিধানের বিকল্প নাই। আমি যে 8টা ওই যে জারণ বিজারণের রিয়াকশন করে দিয়েছি, ওইটা একবার দুবার পাঁচবার যে কয়বার প্র্যাকটিস করলে তুমি ভালোবার, মিনিমাম 5-6বার দেখে দেখে প্র্যাকটিস করবা, কিন্তু ওইটা মাথায় যদি ঢুকে যায় জীবনে কোনদিন জারণ বিজারণ অঙ্ক নিয়ে সমস্যা হবে না। তো যাই হোক, এখন আমরা ব্যালেন্স করার জন্য এর সামনে এটা 2 দিয়ে দিলাম। খেয়াল করো, এখন আমরা লিখবা জানি, একদম পানির মতন একটা টেকনিক শিখাচ্ছি। কি করবা, এইটা আর এইটার প্রয়োজন। দেখো আমরা ওসব কিছুই যাব না, লিখবা ভি অফ H2O2 এস অফ H2O2 বাই ভি অফ KMnO4 ইন্টু এস অফ KMnO4 ইকাল টু এন অফ H2O2 ভাগ এন অফ তোমার হচ্ছে KMnO4। বিষয়টা লক্ষ্য করো যে আমাদের হাইড্রোজেন পারঅক্সাইডের আয়তন, হাইড্রোজেন পারঅক্সাইডের ঘনমাত্রা, মোলার ঘনমাত্রা আর কি, পটাশিয়াম পারম্যাঙ্গনেটের আয়তন, পটাশিয়াম পারম্যাঙ্গনেটের ঘনমাত্রা, ভলিউম অফ পটাশিয়াম পারম্যাঙ্গনেট, স্ট্রেংথ অফ পটাশিয়াম পারম্যাঙ্গনেট, নাম্বার অফ পটাশিয়াম পারম্যাঙ্গনেট, নাম্বার অফ হচ্ছে তোমার আছে মোল নাম্বার অফ তোমার আছে H2O2। তো যাই হোক, এখন প্রত্যেকটা দেখো এর এই বিক্রিয়া অনুসারে আমরা মোল নাম্বার কিন্তু জানতে পারছি। এর মোল নাম্বার 2, এর মোল নাম্বার আছে 5। সো আমাদের কি বের করতে বলছে? পটাশিয়াম পারম্যাঙ্গনেটের ঘনমাত্রা বের করতে বলছে। সো আমাদের এই টপিকটা বের করতে মানে কি, লিখবা অতএব এস অফ KMnO4 ইকাল টু, আমাদের কি দেওয়া আছে তোমার আছে ভি অফ H2O2 এস অফ H2O2 এন অফ KMnO4 বাই ভি অফ KMnO4
এন অফ H2O2। এই দেখো আমাদের কি কি দিয়ে আছে, তবে এখানে একটু যদি লিখে নাও সেটা বেটার হয়, অবশ্যই তোমরা লিখবা, কারণ নাইলে কিন্তু নাম্বার হবে না। তো আমরা প্রথমে লিখবো কার জন্য, H2O2 এর জন্য, H2O2 এর জন্য আয়তন ভি অফ H2O2 সমান সমান আমরা জানি আছে 20 মিলি, ওখানে দেওয়া আছে ঘনমাত্রা, ঘনমাত্রা বলতে মোলার ঘনমাত্রা লিখবা, মোলার ঘনমাত্রা, ঘনমাত্রা আমার জায়গা নেই ওই জন্য শুধু ঘনমাত্রা লিখলাম, এস অফ H2O2 এটা হচ্ছে 0.003 মোলার। আচ্ছা এবারে দেওয়া আছে আমাদের মোল সংখ্যা, মোল সংখ্যা এন অফ H2O2, এন অফ H2O2 কত দেওয়া আছে আমাদের, দেখো এখানে H2O2 সামনে কত আছে 5, জাস্ট আমরা 5 দিয়ে দিলাম। এটা আমরা কার জন্য হিসাব করো, পারম্যাঙ্গনেটের জন্য, Kmn/এর জন্য, এটার জন্য আমরা হিসাব করি, খেয়াল করো। তাহলে আমাদের কি আছে দেখো, আয়তন তোমার ভি অফ হচ্ছে আমাদের হচ্ছে Kmn/, ভি অফ এটার আয়তন আমাদের কত দেওয়া আছে, আমাদের আয়তন দেওয়া আছে এখানে 10 মিলি, ঘনমাত্রা এস অফ H2O2 এই Kmn/, এস অফ Kmn/, এর মান হচ্ছে হোয়াট, মোল সংখ্যা এন অফ, আমাদের লিখতে পারি আমরা Kmn/, দেখো এখানে কত হয়েছে আমাদের লাগছে আছে 2। এবার মানগুলো আমরা বসাই, দেখো H2O2 ক্ষেত্রে আমাদের দেওয়া আছে 20 × 0.003 ইন্টু পটাশিয়াম পারম্যাঙ্গনেটের মোল সংখ্যা দেওয়া আছে 2 ভাগ H2 Kmn/, এর আমাদের যেটা দেওয়া আছে আয়তন এখানে দেওয়া আছে 10, আর এর আছে মোল সংখ্যা দেওয়া আছে আমাদের, পটাশিয়াম পারম্যাঙ্গনেটের মোল সংখ্যা আছে আমাদের, পটাশিয়াম পারম্যাঙ্গনেট H2O2 এর মোল সংখ্যা আমাদের আছে, H2O2 এর মোল সংখ্যা আছে 5। এবার আমরা সংখ্যাটা বসাই, আমাদের মানটা এসছে যে 0.24 মোলার, অঙ্কটা অ্যান্সার কমপ্লিট। খুব সহজ একটা অঙ্ক, মানে টেনশন করার একদম দরকার নাই, দেখবা 4টে রাশির ভিতরে একটা দেশ, কিন্তু এর আছে একটাই যেটা মানে তোমাদের সমস্যা হতে পারে, সেটা আছে এর মাস্ট বি তোমরা আছে এটা বের করে নিও, যে এর আছে মানে বিক্রিয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা এই টাইপের দেখো আমরা আরো কয়েকটা অঙ্ক করতে পারি, দেখো অঙ্ক দেখো এর ক্ষেত্রে খেয়াল করো, আমরা আরেকটা অঙ্ক, অ্যানাদার ইম্পর্টেন্ট অঙ্ক 6 নম্বর অঙ্কটা, যে এর ভিতরে আমরা একটা দুইটা পাত্র দিয়ে থাকলো, যে 25 মিলি 0.1 মোলার অক্সালিক অ্যাসিড, তোমার আছে 15 মিলি তোমার আছে পটাশিয়াম পারম্যাঙ্গনেট, এবং আছে তোমার আছে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে শুষ্ক আমাদের আছে কি করা হয়, ফেরাস সালফেট নেওয়া হয়, অবশ্যই এটা শুষ্ক দেওয়া হয়, এটাও কিন্তু শুষ্ক। একটা বিষয় লক্ষ্য করো, কোশ্চেন আসলো এ আর বি পাত্রের দ্রবণ দ্বারা সি পাত্রে আয়রনের পরিমাণ নির্ণয় করো, এ ও বি পাত্রের দ্রবণ দ্বারা সি পাত্রে আয়রনের পরিমাণ নির্ণয় করো। খেয়াল করো আমরা প্রথমে কি করব, সিস্টেমটা দেখো, আমরা এর সাথে এর যদি বিক্রিয়া করি, ইজিলি দেখো এর আয়তন দিয়ে আছে, ঘনমাত্রা দিয়ে আছে, এর কিন্তু আয়তন দিয়ে আছে, ইজিলি আমরা এই ফর্মুলা ইউজ করে এর হচ্ছে ঘনমাত্রা বের করে নিতে পারবো তো। আচ্ছা এরপরে কি করব, আমরা কি করব, এর সাথে পুনরায় আবার এর বিক্রিয়া করব, করে তাহলে এর আয়তন বেড়ে গেল, যখন আয়তন বেড়ে গেল এর আয়তন ঘনমাত্রা উভয় পাচ্ছে, এর কিন্তু আয়তন পাচ্ছে, ইজিলি আমরা আয়রনের ঘনমাত্রা পেয়ে যাচ্ছি। যখনই আয়রনের ঘনমাত্রা পেয়ে যাই তখন দেখো 1 মোল আয়রনের ভর আমরা কত জানি, 1 মোল আয়রনের ভর 1 মোল ফেরাস সালফেটে আয়রন কতটুকু থাকে সেটা আমরা বের করতে পারবো, তাই না। কারণ কি দেখো 1 মোল ফেরাস সালফেট মানে আমরা লিখতে পারি 1000 মিলি 1 মোলার, 1000 মিলি 1 মোলার। সো 1000 মিলি 1 মোলার আয়রন থাকবে 55.85, আর এই 12 মিলি, আর এখান থেকে যে ঘনমাত্রাটা বেরোবে কত মিলিতে কথা হয়, খুব সহজে এটা বের করা সম্ভব। অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, আমরা এক এক করে ট্রাই করি। দেখো তাহলে অ্যাটলিস্ট প্রথমে কি করব, এর সাথে বিক্রিয়া করব, করে আমরা ঘনমাত্রা, দেখো আমরা আগের অঙ্কটা ওইটা মুছি নাই, এখন ওই দুইটা অঙ্ক মিলে একত্রে করাই দিই। খেয়াল করো
তো H2 অক্সালিক অ্যাসিড ছিল, তো আমরা এই জায়গাটায় লিখে নেই H2C2O4 কে অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত করার আণবিক সমীকরণ নিম্নরূপ। আণবিক সমীকরণ নিম্নরূপ যদি হয়, তখন আমরা সমীকরণটা কেমন হচ্ছে দেখো, H2C2O4 এর সাথে এই অঙ্কটাই শুধুমাত্র এই জায়গাটায় তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, CO2 এই জায়গাটায় আমাদের তৈরি হয়ে যাবে CO2। খেয়াল করো, তাহলে এটা হবে 10টা, আর কোনো চেঞ্জ নাই, হুবহু এক। এইবার আমরা কি করব, শুধুমাত্র এই জায়গাটা একটু হালকা চেঞ্জ করে দাও। পটাশিয়াম পারম্যাঙ্গানেট সব ঠিক আছে, H2C2O4 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 করে দিলাম। এখন আমরা কি করব, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা বের করব। যদি করা হয় দেখো, লক্ষ্য করো, H2C2O4 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 C2O4 করে দিলাম। এখন কি হচ্ছে দেখো, এই জায়গায় আমাদের H2C2O4 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 C2O4 H2C2O4 দেখো আমাদের সব হুবহু হয়ে গেল। এখন আমাদের একটা জিনিস চেঞ্জ করতে হবে, এর আয়তন দিয়ে আছে 25, এটা 0.01 মোলার। এই জায়গাটা হচ্ছে 25 মিলি হবে, আর এইটা হচ্ছে আমাদের 0.1 মোলার, 0.1 মোলার। ওকে, এখন আর বাকিটা কোনো চেঞ্জ করার দরকার নেই। এখানেও আমাদের আসবে কত, 25 মিলি 0.1 মোলার। হুবহু এই সংখ্যাটা আসলো, আসার পরে আমাদের এই জায়গাটাই ঘনমাত্রাটা বের করতে হবে। ক্যালকুলেশন করে ঘনমাত্রাটা একটু বের করো, দেখো আমাদের কত আসে। তাহলে 25 গুণ 0.1 গুণ হচ্ছে 2, আর এখানে চলে আসলো আমাদের H2O2 পরিমাণটা এখানে কিন্তু 15 দেওয়া, এই জায়গাটায় ছিল 10 মিলি, তাহলে এই জায়গাটা 15 করে দাও, 15, এই জায়গাটা হলো 15। তাহলে আমাদের মানটা কত আসে, এটা ক্যালকুলেটর দেখো কত আসে। আমরা ক্যালকুলেটর চেপে দেখছি 0.067, 0.067 এত মোলার। আমাদের দেখো হাইড্রোজেন পারঅক্সাইডের ইয়েটা বেড়ে গেল। এবার আমরা কি করব দেখো, ঘনমাত্রা বেড়ে গেল। এবারটা আমাদের কাজ করতে হবে কি, এই যে পারম্যাঙ্গানেটের আমাদের ঘনমাত্রা বেড়ে গেল এটা, তাহলে এই পারম্যাঙ্গানেটের নতুন ঘনমাত্রা হলো এটা। ওকে, এইবার আমরা কি করব, পুনরায় আমরা কি করব, যে লিখবো যে আছে ফেরাস সালফেটকে অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত করার আণবিক সমীকরণ নিম্নরূপ। ফেরাস সালফেটকে, তাহলে কি হবে, ফেরাস সালফেট কে অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত করার আণবিক সমীকরণ নিম্নরূপ। আচ্ছা, এখানে আমার একটু ভুল ছিল, এই জায়গাটায় 8টা নাই, এটা হচ্ছে তোমাদের হবে 3টা, এটা 3টা হবে, আর বাকিটা সব ঠিক আছে। আচ্ছা, এটা ফেরাস সালফেটকে পুনরায় আমরা করব অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত করার আণবিক সমীকরণ নিম্নরূপ। এই জায়গাটায় দিয়ে দিব আমরা ফেরাস সালফেট FeSO4, এটা হবে 10টা। আচ্ছা, তাহলে এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা গুণ করলে এখানে আসবে না, এটা আমাদের 8টা। আচ্ছা, এই জায়গাটায় আসবে আমাদের ফেরিক সালফেট, ফেরাস সালফেটকে করলে পরে আসছে আমাদের ফেরিক সালফেট FeSO4, এইটা 3, এটা 2, এর সামনে 5 দিয়ে গুণ হবে। ওকে, আর বাকি টপিকগুলো হ্যাঁ ঠিক আছে, পটাশিয়াম সালফেট এটা। এবার আমরা এই ফেরাস সালফেট আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া হবে। ওকে, তাহলে আমরা আসে আগেরটা এটা মুছে দিলে কাজ হয়ে যাচ্ছে। দেখো দেখো এটা আছে FeSO4 গুণ V অফ FeSO4 দিয়ে দিলাম N অফ FeSO4, এটা প্রয়োজন হলো। ওকে, এখন কি করব দেখো, এই জায়গাটা S হবে, S অফ। আচ্ছা, এই অঙ্কটা আগেরটাই আমাদের ছিল H2O2, এটা তোমরা একটু ঠিক করে নিও, এটা হবে H2C2O4। আমি এডিট করছি তো এই কারণেই তো ইয়ে হয়েছে। আচ্ছা, যাই হোক, এখন দেখো
আমাদের সহজ কথা, এই উপরে ফেরাস সালফেট দিলে এখানেও ফেরাস সালফেট দিবা, এখানে পারম্যাঙ্গানেট হলে এখানেও পারম্যাঙ্গানেট হবে, সিম্পল। ওকে, এবার আমরা কি করব, আয়রন সালফেটের ইয়েটা বের করতে হবে, আয়রন সালফেটের বা ফেরাস সালফেটের ঘনমাত্রাটা বের করতে হবে। যদি ফেরাস সালফেটের ঘনমাত্রা বের করতে হয় তাহলে আমরা একটু এডিটার না করে দেখিয়ে দিই। এস অফ FeSO4 বের করলে আমাদের কত আসছে দেখো, তোমার আছে ভি অফ KMnO4 ইন্টু এস অফ KMnO4 ইন্টু এর সাথে এটা গুণ হবে এন অফ ফেরাস সালফেট বাই ভি অফ FeSO4 ইন্টু এন অফ KMnO4 MnO4। এখন দেখো আমরা ওই আমাদের ফেরাস সালফেটের যে ইয়েটা মান যেটা আসছে, আগের ঘনমাত্রার মানটা আমাদের মনে আছে, মানটা আসছিল আমাদের 0.00 কত আসছিল আমাদের মানটা 67, 0.067 0.067 মোলার কেএমএন এর ঘনমাত্রা। সো আমরা এটা এই জায়গাটায় লিখে নেই KMnO4 এর জন্য। আচ্ছা, আয়তন এখানে কিন্তু কোনো সেন্স নাই, এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা, নতুন ঘনমাত্রা আমাদের বেরোলো আছে 0.067 এত মোলার, আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে মোল নাম্বার সেটা হচ্ছে বেরোয়েছে 2। ওকে, আর আমাদের ফেরাস সালফেটের জন্য এবারে করতে হবে আমাদের এটা ফেরাস সালফেট, সো এইগুলো একটু মুছে দিলাম। দেখো FeSO4 এর জন্য তাহলে ভি অফ FeSO4 এর আয়তন দেওয়া আছে ওই যে আমাদের 12 মিলি, এস অফ FeSO4 এর ঘনমাত্রা হোয়াট, আর মোল নাম্বার এন অফ FeSO4 এর মোল নাম্বার বেরোইছে আমাদের এই সমীকরণ অনুসারে 10। ওকে, এইবারে তাহলে মানগুলো বসাও, মানগুলো তাহলে বসালে আমাদের মানটা হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আয়তন আছে আমাদের কত 15 মিলি, এখানে আছে 15, আর এর হচ্ছে ঘনমাত্রা 0.067, এর মোল নাম্বার আছে আমাদের 10 ভাগ ফেরাস সালফেটের আয়তন, ফেরাস সালফেটের আমাদের আয়তন দিয়ে আছে কতটুকু, ফেরাস সালফেটের আয়তন 12 মিলি, 12। ফেরাস সালফেটের এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মোল নাম্বার দেওয়া আছে আমাদের 2, টোটাল মোল নাম্বারটা বের করো, বের করলে কত হয় দেখো। দেখো এখন আমাদের এখান থেকে ক্যালকুলেশন, আমরা ক্যালকুলেটারে মান বের করলাম, এটা হচ্ছে 42। আচ্ছা, এখন কিন্তু আয়রন সালফেটের ঘনমাত্রা আমাদের বেড়ে গেছে, নো প্রবলেম, ঘনমাত্রা যেহেতু বেড়ে গেছে তাহলে এই আয়রন সালফেট থেকে আয়রনটা আমরা বের করে নিতে পারি। খেয়াল করো, আমরা লিখতে পারি না এখানে যে দেখো তোমার আছে 1 মোল FeSO4 Fe থাকে আছে 55.85 গ্রাম লিখতে পারি। তো 1 মোল আয়রন সালফেটের ভর আমাদের বেরোলো 55.85। আচ্ছা, 1 মোল মানে আমরা লিখতে পারি কি 1000 মিলি 1 মোলার, তাহলে 1000 মিলি 1 মোলার FeSO4 Fe থাকে, অতএব 55.85। আচ্ছা, এবার আমাদের দেখো আয়তন দিয়ে আছে আমাদের 12 মিলি আর ঘনমাত্রা এটা, সো 12 মিলি 0.42 মোলার FeSO4 Fe থাকে 55.85 গুণ 12 গুণ 0.02 ভাগ হচ্ছে আমাদের হচ্ছে 1000। আচ্ছা, 0. আমাদের এখানে 42, 0.042 0. এবার মানটা আমরা বের করি, ক্যালকুলেশনে কত হয়, 0.28 গ্রাম। এই হচ্ছে আমাদের আয়রনের পরিমাণটা বেড়ে গেল, এই হচ্ছে আমাদের আয়রনের পরিমাণটা বেড়ে গেল। দেখো আচ্ছা, তাহলে এখানে এটা কিন্তু 0.42 নাই, এটা 0.42। ওকে, তাহলে আমাদের 55 এখানে তোমার হচ্ছে টোটাল আমরা কি করলাম, এর সাথে এর বিক্রয় করে নিলাম, সিস্টেমটা আমি আরেকবার সামারি টানছি।
যে এর সাথে বিক্রিয়া করলাম, বিক্রিয়া করে আমরা কি করলাম, এর ঘনমাত্রা বের করে নিলাম, ঘনমাত্রা বের করে পরবর্তীতে এর হচ্ছে আবার এর সাথে পুনরায় আবার বিক্রিয়া করলাম, বিক্রিয়া করে আমরা কি করলাম, এর ঘনমাত্রা বের করলাম, সেম এই সূত্রটা ইউজ করে। তো এখন যখন এই ঘনমাত্রা দুইবার বের করে নিলাম, নিয়ে লাস্টে আমরা কি করব, 1 মোল ফেরাস সালফেট এফি থাকে 55.85, 1 মোল মানেই আমরা লিখতে পারি 1000 মিলি 1 মোলার। যার নামে 1 মোল তার নামে কিন্তু 1000 মিলি 1 মোলার, মানে 1000 মিলি মানে 1 লিটার লেখা যায়, আর এটা মানে লেখা যায় 1 মোল পার লিটার, মোল পার লিটার। এই পার লিটার কেটে যায়, দেখো 1 মোল। ম্যাথের নিয়ম কি, এই লাইন থেকে যাতে এই লাইনে আসা যায়। সো এবার আমরা কি করলাম, 12 মিলি এত মোলারের কথা হয়, ইজিলি আমাদের এটা করা সম্ভব হলো। কিন্তু কোশ্চেনটা আমরা হঠাৎ করে একটু ঘোরাই দিলাম, ঘোরাই দিয়ে আমরা বলছি যে এই জায়গাটায় আয়রনের কিছুই দেওয়া নেই, আয়রনে 12 মিলি দিলাম না, শুষ্ক ফেরাস সালফেট দিলাম, লঘু H2SO মিশ্রিত যে এবার আমরা বললাম যে এ আর বি পাত্র ব্যবহার করে সি পাত্রে আয়রনের পরিমাণ নির্ণয়। এবার আমরা কিভাবে করব, লক্ষ্য করো, আমরা হুবহু সেই আগের মতনই এর সাথে বিক্রিয়া করে এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আমরা কিন্তু আয়তন ও ঘনমাত্রা আমরা কিন্তু বের করে নেব। এর ঘনমাত্রা আমাদের বেড়েছিল 0.067 ঘনমাত্রাটা বের করে নেব। নেওয়ার পরে আমরা কি করবো, এই ভিএসে এই সূত্র প্রয়োগ করা যাবে না, তার জন্য কি করবা, আগের মতন একদম হুবহু প্রথম পার্ট যেটা আছে, প্রথম পার্টটা আমরা কি করব, আগের মতনই একদম সেম সিস্টেম এটা করে নেব। নেওয়ার পরে এই পার্টটা আমরা কি করব, দেখো এইটা মুছে দিয়ে আমরা এইভাবে করতে পারি। এটা আমাদের এখন আর লাগছে না, শুধুমাত্র পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আয়তনটা যেটা আছে, ঘনমাত্রাটা আমাদের এটা লাগবে, যে এটা আছে আমাদের 15 মিলি 0.02 মোলার। এই মোল সংখ্যা এখন আর আমাদের লাগছে না। খেয়াল করো, আমরা এখন যেটা করব, এই সমীকরণ মতে আমরা কি করব, উপরের সমীকরণ মতে আমরা কি করব, দেখো 2 মোল KMnO4 দ্রবণ ইকুইভ্যালেন্ট টু 10 মোল FeSO4 আমরা এটা লিখতে পারি। ওকে, এখন আছে আমাদের কি হবে, দেখো তোমাদের অঙ্কটা আরেকবার আমি ক্লিয়ার করে দিই। দেখো আগের অঙ্ক এই অঙ্ক হুবহু এক, শুধুমাত্র আমরা এখানে আয়তন ইউজ করলাম না। তখন আয়রনের পরিমাণ আমরা কিভাবে নির্ণয় করতে পারি, আয়তন যদি না থাকে, যদি আয়তন থাকে ওই ভিএ মানে ভিএস ইকুয়াল টু ভিভিএস ওই সূত্রটা আমরা ইউজ করলাম। যে কিন্তু এখন এর ক্ষেত্রে আমরা কি করব, যেহেতু আমাদের আয়তন নাই, ওই জন্য আমরা কি করব, প্রথম পার্টটা কিন্তু হুবহু আগে যে অঙ্কটা করলাম সেম সিস্টেমে আমরা এইভাবে ঘনমাত্রাটা বের করে নিই। ঘনমাত্রা এই সিস্টেমে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট বের করে নিলাম 0.067 বের করে নিলাম। এখন কথা আছে এর থেকে আমরা কি করব, আমরা আছে আয়রনের পরিমাণটা নির্ণয় করব, সেটা যদি তোমার আয়তন দেওয়া না থাকে। খেয়াল করো, এখন আমরা লিখতে পারি 1 মোল KMnO4 দ্রবণ ইকুইভ্যালেন্ট টু 5 মোল FeSO4। এটা আমরা লিখতে পারি 1000 মিলি 1 মোলার KMnO4 দ্রবণ ইকুইভ্যালেন্ট টু 5 থাকলো 55.85 প্লাস 32 প্লাস 64 গ্রাম FeSO4। দেখো আমাদের আয়রনের টোটাল পরিমাণটা বের করি। এবার আমাদের কি হবে, দেখো খেয়াল করো, আমাদের ওই যে 15 মিলি আর ঘনমাত্রা আমরা যে আগের যে সিস্টেমে যে অঙ্কটা করছিলাম হুবহু সেই ঘনমাত্রাটা এখানে পুট করে দিবা 0.067 মোলার KMnO4 দ্রবণ ইকুইভ্যালেন্ট টু টোটাল 5 × 55.85 এইটার সাথে গুণ করলে কত হয়, দেখো এখানে মান আসে আমাদের 759.25। আমরা এটা মুছে দিলাম, এটা এখন আমাদের আর কাজের না, সুতরাং এটা আমাদের দরকার নাই। 25 গুণ 15 গুণ 0.067 ভাগ 1000 গ্রাম ফেরাস সালফেট। এটা ক্যালকুলেশনটা করো, কোথায় দেখো তাহলে এটার মান আসছে 0.673 গ্রাম ফেরাস সালফেট, মানটা বেরোয়। এবার আমরা আসি, খেয়াল করো, এর ভিতরে আমরা আছে ফেরাস সালফেটে আয়রন আছে 55.85, তাহলে ফেরাস সালফেটের ভর কত আমরা একটু নির্ণয় করি।
FeSO4 এর আণবিক ভর আমাদের আছে 55.85 প্লাস 32 প্লাস 16 গুণ 4 কত হয় 151.85 মনে হয়। 151.85 আণবিক ভর যেহেতু গ্রাম হয় না তাহলে গ্রাম আমাদের দেওয়ার দরকার নেই, ঠিক আছে। 151.85, ওকে 151.85। এখন এই 151 গ্রাম 85 গ্রাম আয়রন সালফেটের ভিতরে আয়রন কতটুকু আছে 55.85, সো আমরা লিখবো 151.85 গ্রাম ফেরাস সালফেটে এফি আছে আমাদের আছে 55.85 গ্রাম। এবার আমাদের কি আছে, আমাদের এই যে মান বেরিয়েছে 0.763 গ্রাম ফেরাস সালফেটে এফি আছে 55.85 গুণ 0.763 ভাগ 151.85, টোটাল মানটা কত হয়? হ্যাঁ 0.2817 গ্রাম। এই যে মান দেখো তো, এটা কিন্তু এক আসে নাই। তাহলে আমাদের ইউজ করা কোশ্চেনটা এভাবে উদ্দীপক দিতে পারে যে সি পাত্রে আমরা যদি আয়রনের পরিমাণ 10 মিলির জন্য এবং যদি এখানে আয়তন না উল্লেখ থাকে তাহলে আয়রনের পরিমাণে কি তারতম্য হবে কি, গাণিতিকভাবে দেখো। আমি আবার বলি, সি পাত্রে তোমার আছে 12 মিলির পরিবর্তে যদি কোনো নির্দিষ্ট আয়তন ব্যবহার না করা হয় আয়রনের পরিমাণের তারতম্য হবে কি, আমরা ওই সিস্টেমেরটা বের করতে হবে, এই সিস্টেমেরটা বের করতে হবে। বের করে দেখা গেল ওইটা গতে দিল, এটা ঘতে দিল, ওইটা বলে দিল যে 12 মিলি ইউজ করলে। এখন যদি আয়তন না ইউজ করা হয় তখন ঘনমাত্রা। আশা করি অঙ্কটা তোমরা ক্লিয়ার হয়েছো, ঠিক আছে, ওকে। তো এই টাইপের অঙ্কগুলো আমাদের এভাবে আসতে পারে। আর এক টাইপের অঙ্ক তোমাদের একটু বলে দিই যে এই টাইপের অঙ্কগুলো কিভাবে আসতে পারে। আরেক টাইপের অঙ্ক তোমাদের বলে দিই, দেখো। আচ্ছা, এই অঙ্কটা আমাদের আসছিল ঢাকা বোর্ড 2016 ডিবি 16 সালে। খুব ইম্পর্টেন্ট এটা কোশ্চেন, যে বলছে নমুনা লোহা লঘু সালফিউরিক অ্যাসিডের ভিতর দিয়ে চালনা করা হয় যেটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিতকরণ করা হয়। করে বলছে উদ্দীপকের পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পরিবর্তে পটাশিয়াম ডাইক্রোমেট ব্যবহার করলে আয়রনের পরিমাণ নির্ণয় করো। আর ঘতে আসছিল উদ্দীপকের বিক্রিয়া যেটা হবে সেটা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান। তো যাই হোক, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান আমরা করেছি, গ নাম্বার ওইটা পাবা। কিন্তু কোশ্চেন হলো এটা ম্যাথ, বাট কোশ্চেন হলো এই ম্যাথে কোনো সংখ্যা টঙ্কা দেওয়া নেই, অঙ্ক তো করতে হবে। খেয়াল করো, আমরা তাহলে আমাদের কি আছে দেখো, আমাদের এর ক্ষেত্রে পারম্যাঙ্গানেটের পরিবর্তে ডাইক্রোমেট, সো আমাদের কিন্তু পারম্যাঙ্গানেটের কথা মাথাতে আউট করে ফেল দিতে হবে। তাহলে আমাদের প্রথমে লোহাকে যখন সালফিউরিক অ্যাসিডে দিবা তখন বিক্রিয়াটা কি হবে লিখবা, আমি আর ভাষা লিখছি না, এফি ও সালফিউরিক অ্যাসিডের মধ্যে বিক্রিয়া নিম্নরূপ। অর্থাৎ এখানে এফি হবে অ্যান্সারটা, এফি প্লাস H2SO4 বিক্রিয়া করলে ফেরাস সালফেট আর H2। বলছে এই ফেরাস সালফেটকে অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জারিত করার আয়নিক সমীকরণ নিম্নরূপ। তোমরা একটু কথাটা লিখে নিবা, আমি মুখে বলছি। ফেরাস সালফেটকে অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জারিত করার আয়নিক সমীকরণ নিম্নরূপ। অবশ্যই লিখবা আয়নিক সমীকরণ, কিন্তু ভাষা যদি না নেই এক কেটে দেবে কিন্তু স্যাররা। তো বিক্রিয়াটা কেমন হয় দেখো, আমরা লিখলাম এফি 2 প্লাস Cr2O7 2 মাইনাস, দেখো যত অক্সিজেন তার ডাবল নিবা হাইড্রোজেন, 14টা H প্লাস। এই বিক্রিয়াকারী ইলেকট্রন গ্রহণ করে আমাদের আছে 6টা, তাই আমরা এখানে দিয়ে দিলাম 6। এর পরবর্তী রূপ Fe3 প্লাস, এটা আছে 6টা। এবারে কি আছে দেখো, এর পরবর্তী রূপ আমরা লিখতে পারি Cr3 প্লাস, এটা আছে 2টা আছে, এই যে 2টা প্লাস 7H2O, ঝামেলা শেষ। এবার আমরা লিখি উপরের সমীকরণ মতে, তখন কি হয় দেখো, 1 মোলের সাথে 6 মোল বিক্রিয়া করে, তাহলে 1 মোল তোমার আছে Cr2O7 2 মাইনাস আয়ন ইকুইভ্যালেন্ট টু 6 মোল Fe2 প্লাস আয়ন।
ওকে, এবার হচ্ছে আমাদের কি হবে দেখো, আমাদের এটা লেখা যায় এটা হচ্ছে 1 মোল K2Cr2O7 দ্রবণ ইকুইভ্যালেন্ট টু 6 মোল লোহার তারের ভর বলতে, লোহার ভর বলছে, শুধু আয়রন দিয়ে দিলাম। আমরা এটা লিখবো 1000 মিলি, দেখো হুবহু আগের অঙ্ক, কোনো ডিফারেন্ট না। 1000 মিলি 1 মোলার এর টাইপের অঙ্ক আগে আমরা করেছি। K2Cr2O7 দ্রবণ ইকুইভ্যালেন্ট টু 6 ইন্টু 55.85 গ্রাম আয়রন। এবার আমরা কি করব দেখো, পরিমাণ তো নাই, এবার আমরা কি করব, যেহেতু দেয়া নেই আমরাও কাজ করব সেইভাবে। x মিলি y মোলার K2Cr2O7 ইকুইভ্যালেন্ট টু 6 ইন্টু 55.85 গুণ x গুণ y ভাগ 1000 গ্রাম আয়রন। লিখবা এক্স ও ওয়াই এর মান জেনে আয়রনের পরিমাণ সহজে নির্ণয় করা সম্ভব হয়। ওরা দেয়নি তাই হবে না। যেমন একজন স্টুডেন্ট তোমার ওই ভাইবা বোর্ডে গিয়ে কোয়েশ্চেন করেছে, বলেছে একটা গ্লাস সামনে আছে, এই গ্লাসটা ভাঙলে কয় টুকরো হবে। উপস্থিত বুদ্ধি কিন্তু মারাত্মক একটা বুদ্ধি। এত ট্যালেন্ট স্টুডেন্টটা, ও কি করছে, গ্লাসটা নিয়ে একদম কাচের গ্লাস ঝপাত করে ভেঙে ফেললে একদম টুকরাই। যাওয়ার পরে এবারে সবগুলো গুছাই বলছে স্যার এত টুকরো হবে। রাইট অ্যান্সার। ও তো বলে নাই যে কত টুকরো হবে, গুনে নাও, গুনার তো বলে না, যে বলছে একটা ভাঙলে কত টুকরো হবে, বলছে এইগুলো ভাঙলে পরে এত টুকরো হবে। কমপ্লিট অ্যান্সার। তো বিষয়টা এখানে এরকম যে এর ভিতরে আমাদের এটা এক্স ওয়াই এর মান যেহেতু বলে দেয় নাই, সো আমরা কি করব, বলবো এক্স ওয়াই এর মান জেনে আমরা খুব সহজে আয়রনের পরিমাণ নির্ণয় করতে পারি। এক্স ও ওয়াই এর মান জেনে এভি এর পরিমাণ হিসাব করা যায়। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে এই পর্যন্ত অঙ্ক হলো, বাকি অঙ্কগুলো আমরা পরবর্তী পার্টে কমপ্লিট করবো।